দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভারতে এসেছে সম্মোহনের মাধ্যমে মহিলাদের স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্য গ্রেপ্তার। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে ভোলায় গবাদি পশু ব্যাপক ক্ষয়ক্ষতি, কোরবানির পশুর হাটে প্রভাব পড়ার আশঙ্কা খামারিদের। এবং রংপুরের পীরগাছা স্টেশনের ওভারব্রিজের সুফল পাচ্ছেন না যাত্রীরা, রেল লাইন ডিঙিয়ে উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করতে গিয়ে তাই ঘটছে দুর্ঘটনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বঙ্গবন্ধুই প্রথম চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে চা খাতে গুরুত্ব বাড়িয়েছে সরকার। সকালে জাতীয় চা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। চায়ের মান বৃদ্ধি ও উৎকর্ষতা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সব চা বাগানে সোলার প্যানেল তৈরি করে দিচ্ছে সরকার। চা শ্রমিকদের সন্তানরা যেন সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে সেই উদ্যোগ নিতে বাগান মালিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে, তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের নানা ধরনের অসুবিধা দূর করা, এদিকে দৃষ্টি দিতে হবে। কারণ এরা যে এসছে, এদের কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য, জাতিপিতা এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে বিজেপির 175 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। চতুর্থ ধাপে 60 উপজেলার মধ্যে 6টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং 54টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে 5 জুন। নির্বাচনে দুর্গম এলাকার 197টি কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে, আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে 4,947টি কেন্দ্রে। এই ধাপে মোট 721 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1,43,57,820 ভোটার তাদের ভোট প্রদান করবেন। দর্শক, এই মুহূর্তে ভোলার মনপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর বিষয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। উপমা, আপনি জানেন যে উপজেলা পরিষদের ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের যে নির্বাচনের যে ভোলা জেলায় 2টি উপজেলা নির্বাচন কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাবে। তার ধারাবাহিকতা কিন্তু ভোলার যে 2টি উপজেলায় রয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে যে প্রস্তুতি করার কথা, সেই প্রস্তুতির কাজ কিন্তু প্রশাসন ইতিমধ্যে সম্পূর্ণ করছে। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখন আছি ভোলার মনপুরা উপজেলায়। এই মনপুরাটি কিন্তু ভোলার একটি জানেন যে উপকূলীয় অঞ্চল, দ্বীপ জেলা ভোলার মধ্যে কিন্তু একটি দ্বীপ হলো মনপুরা উপজেলা। খুবই ছোট একটি দ্বীপ। এখানে ভোটার সংখ্যা নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ কিন্তু 62,449 জন নারী পুরুষ এখানে ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়া ভোলা কিন্তু চরফ্যাশন উপজেলায় 3,97,889 জন ভোটাধিকার প্রয়োগ করবে। তো আজ সকালবেলা নির্বাচনকে সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু ভোটের শেষ প্রস্তুতি
জন্য কিন্তু নির্বাচন এই কাজগুলো কি রয়েছে সেখানে ভোটের আগের দিনে ব্যালট বক্স সহ অন্যান্য দ্রব্যাদি পৌঁছানোর জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সকাল থেকে তাদের যে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স সহ যে অন্যান্য দ্রব্যাদি পৌঁছাবে তার জন্য কিন্তু এখান থেকে সকাল থেকে কিন্তু এখানে প্রশাসনের লোকজন উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আমার সাথে এখানকার নির্বাচন অফিসার সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে একটি সুষ্ঠু সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কিন্তু ভোটের আগের শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ তারা সম্পূর্ণ করতে যাচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে পুরা উপজেলায় 5টি ইউনিয়নকে ঘিরে কিন্তু একটি উপজেলা রয়েছে, একেবারেই ভোলার থেকে একটি বিচ্ছিন্ন কিন্তু একটি উপজেলা এই মনপুরার উপজেলাকেও কিন্তু সম্পূর্ণ করার জন্য প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে আছে। প্রশাসন এক কথায় বলে যাচ্ছেন যে গোটা জেলা একটি সুন্দর সম্পূর্ণ নির্বাচন প্রস্তুতি তারা কিন্তু আগামী দিন উপহার দিবেন, যার ফলশ্রুতিতে আজকে তারা তাদের নির্বাচন প্রক্রিয়ার সর্বশেষ ধাপের কাজ কিন্তু প্রশাসন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ এই সকাল থেকে ব্যালট বক্স সহ যে অন্যান্য দ্রব্যাদি পৌঁছে যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে 2-3টি কিন্তু কেন্দ্র রয়েছে, বিচ্ছিন্ন কেন্দ্র, যে ব্যালট পেপার গুলি ছিল, ব্যালট পেপার কিন্তু ভোটের দিন সকালবেলায় কিন্তু সকল কেন্দ্রগুলিতে যাবে। এখানে মনপুরায় 24টি যে কেন্দ্র রয়েছে, 24টি কেন্দ্রের ভিতরে 3টি কেন্দ্র কিন্তু এই বিচ্ছিন্ন কেন্দ্র বিদায় কিন্তু ওখানে ব্যালট পেপারও কিন্তু আজকে পৌঁছে যাবে। বাকি যে কেন্দ্রগুলি আছে সেখানে কাল সকাল নাগাদ ব্যালট পেপার পৌঁছে যাবে। বাকি যে ব্যালট বক্স অন্যান্য দ্রব্যাদি রয়েছে কঠোর নজরদারির মধ্যে কিন্তু স্ব কেন্দ্রে পৌঁছে যাবে। তো এই ছিল ভোলা থেকে উপজেলা পরিষদের সর্বশেষ সময়ে প্রস্তুতি নিয়ে আমার সর্বশেষ সংবাদ। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলার মনপুরা থেকে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ছদ্মবেশে গৃহে প্রবেশ করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে মহিলাদের স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 জনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 30 এপ্রিল খুলনার বানারগাতি এলাকার একটি বাড়ি থেকে ভাড়াটিয়া সেজে বাড়ির মালিকের স্ত্রীকে কৌশলে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় প্রেক্ষিতে রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 11 সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানে দল ভাড়াটিয়া সেজে মহিলাদের সম্মোহন করে স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের অন্যতম মূল হোতা মোহাম্মদ আলী হাসান সোহেল ও মুসাম্মদ সালমাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীর সদর থানার বাসাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করে। যে অপরিচিত কারো সাথে এভাবে সখ্যতা গড়ে তোলা এবং তাদের কোনো প্রলোভনে প্রলুব্ধ হওয়া থেকে আপনারা যেন বিরত থাকেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় গবাদি পশু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গবাদি পশু হারিয়ে খামারি ও কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছে। অপূরণীয় ক্ষতি কিভাবে পুষিয়ে নিবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। এদিকে গবাদি পশুর ব্যাপার ক্ষয়ক্ষতি হওয়ার আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাটে প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। নদী ও সাগর বেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চারদিকে রয়েছে অসংখ্য ছোট বড় চরাঞ্চল। এসব এলাকায় কয়েক লাখ মানুষ গবাদি পশু লালন পালন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় চরগুলো। ভেসে গেছে অসংখ্য গবাদি পশু, হাঁস মুরগি। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কৃষক ও খামারি। 21 তারিখ রাত্রে বাচ্চা দিছে, পরে ঘূর্ণিঝড় আসে। আমার এই বাচ্চাগুলা প্রায় 1800-1900 বাচ্চার মতো মারা গেছে। প্রায় 3000 মুরগি উঠানোর পরে মুরগি 300-350 গ্রাম হয়েছে। 21 তারিখে উঠেছি।
এর ভিতরেই হঠাৎ ঘূর্ণিঝড় আইসা আমার প্রায় 2000 মুরগির মতো মারা গেছে। ভোলায় ঘূর্ণিঝড়ে 2141 একর জমির চারণভূমি প্লাবিত হয়েছে। এতে 64,867টি গবাদি পশু ও প্রাণী আক্রান্ত হয়েছে। এর মধ্যে 898টি গবাদি পশু ও 15,212টি হাঁস মুরগির মৃত্যু হয়েছে। মহিষ গরু বাসা গেছে, চরে 7 থেকে 8 ফুট পানি হয়েছে। 25টার মতো ভেড়া পাচ্ছে না, ছাগল বাইতেছে না। যদি প্রত্যেক চরে 2টা 3টা 5টা করে মজিব কিল্লা করে, তাহলে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় বা বিভিন্ন সময় আবহাওয়া খারাপ হইলে ওইটাতে গবাদি পশুগুলো আশ্রয় নিতে পারত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বা সাবসিডি দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমরা এটা পাইলে আমরা এগুলো সঠিকভাবে বিতরণ করবো ইনশাআল্লাহ। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমালে 7,43,08,450 টাকার গবাদি পশু ও পাখির ক্ষয়ক্ষতি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিলেটে এক সপ্তাহ ধরে বন্যা কবলিত লাখ লাখ মানুষ। গত 27 মে জেলার 5টি উপজেলায় বন্যা দেখা দেয়। বর্তমানে 9টি উপজেলায় ছড়িয়ে পড়েছে বন্যার পানি। সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, গোহাইনঘাট, জকিগঞ্জ, গোপালগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলায় মোট 6 লাখেরও অধিক মানুষ বন্যা কবলিত। এছাড়া মহানগরের অন্তত 28টি ওয়ার্ডের প্রায় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুক্র ও শনিবার বৃষ্টি এবং উজানের ঢল থামায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে রবিবার ফের সিলেটে ভারী বৃষ্টি হওয়ায় বেড়ে যায় নদ নদীর পানি। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে এখন জলাবদ্ধতা ও বন্যার কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। উপমা, আপনাকে ধন্যবাদ। রবিবার মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু সিলেট নগরীর প্রায় 28টি ওয়ার্ডে পানি প্রবেশ করেছে। আমরা অবস্থান করছি সিলেট নগরীর অভিজাত এলাকা হিসাবে পরিচিত উপশহর এলাকাতে। আমি যদি উপশহরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে আসলে সিলেট নগরীতে প্রায় 28টি এলাকা পানিতে পানিবন্দী হয়ে পড়েছে এবং পানিবন্দী হয়েছেন প্রায় লাখো মানুষ। তবে গতকাল বিকেলে কিন্তু পানি কিছুটা কমেছে। তবে পানি কমলেও কিন্তু এখনও সড়ক এবং ঘরবাড়ি থেকে পানি নেমে যায়নি। সড়ক এবং ঘরবাড়িতে পানি থাকায় কিন্তু যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। আমরা সিলেট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্লাবিত এলাকাগুলো কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এবং গতকাল সকাল থেকেই কিন্তু কাউন্সিলরদের মাধ্যমে বন্যা আক্রান্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে এবং রাইতে কিন্তু বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কিন্তু রুস্টার ডিউটি পালন করছেন সিসিকের কর্মকর্তারা। জরুরি সেবায় সিসিকের কন্ট্রোল রুমে কিন্তু একটি হট নাম্বার চালু রাখা হয়েছে এবং সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে উপজেলা পর্যায়ে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত 12 ঘন্টায় কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে 278 জন তাদের বাড়ি ফিরে গেছেন। তবে রবিবার সন্ধ্যার পর থেকে সিলেট জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিলেট নগরের মাছ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অতিবৃষ্টি এবং উজানের ডল নামায় পুনরায় শুরু হলে কিন্তু পরিস্থিতি আবার অবনতি হতে পারে এবং সার্বিক পরিস্থিতির উপর কিন্তু সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা সিলেট সিটি কর্পোরেশনের যিনি ভারপ্রাপ্ত মেয়র রয়েছেন তিনি কিন্তু নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যে সরকারের পাশাপাশি তারাও যাতে এগিয়ে আসেন, কারণ সবাই এগিয়ে আসলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অতিরিক্ত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রংপুরের পীরগাছা রেল স্টেশনের ওভারব্রিজটি। সম্প্রতি প্ল্যাটফর্মটি উঁচু ও দৈর্ঘ্য বাড়ানো হলেও যাত্রীরা এর সুফল তেমন পাচ্ছেন না। যাত্রীদের পারাপারের জন্য একটি পুরনো ওভারব্রিজ থাকলেও ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা ব্যবহার করছে না কেউ। ফলে অনেকটা বাধ্য হয়ে রেল লাইন ডিঙিয়ে উঁচু প্ল্যাটফর্মে উঠানামা করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিদ।
রংপুরের পীরগাছা রেল স্টেশনে ওভারব্রিজ থাকলেও নেই ছাউনি। রাত হলেই ওভারব্রিজটি চলে যায় মাদক সেবীদের দখলে, যে কারণে এর সুবিধা নিতে পারছে না যাত্রীরা। অপরিকল্পিত নিম্নমান নির্মাণে এই ওভারব্রিজটি এখন অব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষ রেল লাইন ডিঙ্গিয়ে উঁচু প্ল্যাটফর্মে ওঠানামা করছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এখানে দেখবেন যে পাটাটন অনেক ভাঙ্গা, পাটাটন এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ফুট ওভারব্রিজটা রাতের বেলা পর্যাপ্ত আলো নাই, অনেক নেশাখোররা সেখানে অবস্থান করে, এজন্য কেউ উঠতে চায় না। দিনের বেলা ছাদ নেই, অনেক রোদ। ব্যস্ততম একটা রেল স্টেশন, কক্ষ দেওয়া দরকার, মহিলা টয়লেট দেওয়া দরকার, পাবলিক টয়লেট, সেটা নাই। কারণ এভাবে যাতায়াতের মাধ্যমে অনেকের দেখা যাবে যে একটা বিপদ হবে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, কারো প্রাণনাশেরও হুমকি থাকতে পারে। ওভারব্রিজ যাইতে যেতেই বেশি প্ল্যাটফর্ম পার হওয়া যায়, যার ধরনে দূরে দেখি মানুষ ওভারব্রিজ ব্যবহার করে না, কাছাকাছি হলে ব্যবহার করত। এখানকার যে প্রশাসন আছে তাদেরও সুদৃষ্টি নাই। ইতিমধ্যে ওভারব্রিজ ও রেল স্টেশনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন এই রেল কর্মকর্তা। প্ল্যাটফর্ম এক্সটেনশনের পর থেকে আমি পুরো স্টেশন লাইটিংয়ের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করছি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ওভারব্রিজটির ছাউনি সহ পুনর্নির্মাণ অথবা মেরামত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। SM হামিম, মাই টিভি। হাসপাতালে 14 দিন লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা। মাত্র 39 বছরে শেষ হলো অভিনেত্রী সীমানার কর্মময় পথ চলা। আজ সকাল 6টায় মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। সীমানার পরিবার জানায় 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে চিকিৎসকদের পরামর্শে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।